নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 14ই নভেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, গগনয়ান মিশনের জন্য মানব নির্ধারিত বিকাশ ইঞ্জিন সরবরাহকারী প্রতিষ্ঠান কোনটি? আপনারা জানেন ইসরো গগনয়ান মিশন প্ল্যান করছে, যার মাধ্যমে প্রথমবার ভারত মানুষকে স্পেসে পাঠাবে, এবং এর জন্য যে বিকাশ ইঞ্জিন সেটি ডেভেলপ করছে গোদরেজ এরোস্পেস। গোদরেজ এরোস্পেস মানব নির্ধারিত L110 স্টেজ বিকাশ ইঞ্জিন প্রথমবারের মতো গগনয়ান মিশনের জন্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনকে সরবরাহ করেছে। এটি গগনয়ান মিশনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ভারতের প্রথম মানব মহাকাশ অভিযানে ব্যবহৃত হবে। গোদরেজ এরোস্পেস দীর্ঘদিন ধরেই ইসরো এবং লিকুইড প্রপেলশন সিস্টেমের সেন্টারের সাথে সহযোগিতা করছে। তো এটি ইসরোকে সরবরাহ করবে। তো ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল 1969 খ্রিস্টাব্দে। ইসরোর সদর দপ্তর হলো বেঙ্গালুরু, কর্ণাটকা, এবং ইসরোর বর্তমানে চেয়ারম্যান হলেন ডক্টর ভি নারায়ণন, এবং ইসরোর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পরের প্রশ্নটি হলো, বিশ্ব ডায়াবেটিস দিবস কোন দিন পালিত হয়? তো বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতি বছর 14ই নভেম্বরের দিন পালিত হয়। এটি 1991 সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফাউন্ডেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। 2025 সালের বিশ্ব ডায়াবেটিস দিবসের থিম হলো ডায়াবেটিস অ্যান্ড দ্য ওয়ার্কপ্লেস। ডায়াবেটিস অ্যান্ড দ্য ওয়ার্কপ্লেস, যা কর্মস্থলে ডায়াবেটিস মোকাবেলা ও সুস্থতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ। এবারে WHO এর সঙ্গে জড়িত। তো WHO এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটি স্থাপিত হয়েছিল 7ই এপ্রিল 1948 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো জেনেভা, সুইজারল্যান্ডে, এবং বর্তমানে WHO এর প্রধান হলেন টেড্রোস অ্যাধানস গেব্রেয়েসাস। পরের প্রশ্নটি হলো, মুডিজের রিপোর্ট অনুযায়ী G20 গোষ্ঠীর মধ্যে কোন দেশের অর্থনীতি সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে? মুডিস একটি সংস্থা যেটি ফিনান্সিয়াল রিপোর্ট প্রস্তুত করে থাকে, এবং এর ডেটা অনুযায়ী যে G20 গোষ্ঠী আছে তার মধ্যে যে দেশের অর্থনীতি সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেই দেশ হলো ভারত। 2025 থেকে 2027 সালের পর্যন্ত G20 গোষ্ঠীর মধ্যে ভারতের অর্থনীতি সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভারত 2025 সালে 7% হারে, 2026 সালে 6.4% হারে এবং 2027 সালে 6.5% বৃদ্ধির প্রত্যাশা করেছে। ব্রাজিল 2007 সাল পর্যন্ত 2% বৃদ্ধির হার ধরে রাখতে পেরেছে। যুক্তরাষ্ট্র, চায়না, এই ধরনের যে বড় অর্থনীতি, তারা অপেক্ষাকৃত কম ও ধীরে গ্রোথ করছে। অর্থাৎ মুডিসের ডেটা অনুযায়ী G20 গোষ্ঠীর মধ্যে সব থেকে দ্রুত যে অর্থনীতি এগিয়ে চলেছে সেটি হচ্ছে আমাদের ভারতবর্ষে। আপনারা একটা তথ্য অবশ্যই মনে রাখবেন যে ভারতের যে ইউপিআই সিস্টেম সেটি বিশ্বের ভিসা সিস্টেমকে পিছনে ছেড়ে দিয়েছে। অর্থাৎ ভিসার থেকে বড় মানি ট্রান্সফার সিস্টেম হয়ে উঠে দাঁড়িয়েছে ভারতের ইউপিআই, অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। পরের প্রশ্নটি হলো, ভারত কোন দেশের সাথে ভিনব্যাক্স সামরিক অনুশীলন করেছে? তো ভারত ভিনব্যাক্স সামরিক অনুশীলনটি করেছে ভিয়েতনামের সাথে। আমি কালকেই আপনাদের জানিয়েছিলাম যে ভারত এবং ভিয়েতনাম একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। তো ভারত এবং ভিয়েতনামে অনুষ্ঠিত ভিমব্যাক্স সম্পর্কে যে তথ্যগুলি সেটি হলো, ভিমব্যাক্স হলো ভারত ও ভিয়েতনাম দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক অনুশীলন। 2025 সালের নভেম্বরে ভিয়েতনামের রাজধানী হানইতে অনুষ্ঠিত হয়েছিল। অনুশীলনটি ভারত থেকে ইঞ্জিনিয়ার রেজিমেন্ট ও মেডিকেল কর্পস অংশগ্রহণ করেছে। এবার এটি ভিয়েতনামে হয়েছে। তো ভিয়েতনামের রাজধানী হলো হানয়। ভিয়েতনামের মুদ্রা হলো ভিয়েতনামি ডং, এবং ভিয়েতনামের রাষ্ট্রপ্রধান হলেন লুং কুং। একটা তথ্য আপনাদের আমি জানিয়ে রাখি যে বিশ্বের প্রথম গোল্ড প্লেটেড হোটেল এটি ভিয়েতনামেই খোলা হয়েছিল। পরের প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, এবং এটি হলো 2025 সালে ইউনেস্কোর নতুন মহাপরিচালক কে নির্বাচিত হলেন? তো 2025 সালে ইউনেস্কোর নতুন মহাপরিচালক যিনি নির্বাচিত হয়েছেন তার নাম হলো খালেদ আল এনানি।
ইউনেস্কোর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দে এবং এর সদর দপ্তর হলো ফ্রান্সের প্যারিসে। এবার খালেদ এল এনানি, ইনি মিশরের অধিবাসী এবং নভেম্বর মাসে ইউনেস্কোর 12তম মহাপরিচালক হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি প্রথম আরব এবং দ্বিতীয় আফ্রিকান ব্যক্তি যে এই পদে অধিষ্ঠিত হয়েছেন। তার মেয়াদ চলবে 2025 থেকে 2029 সাল পর্যন্ত। এই নির্বাচনে তিনি 172টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার পূর্বসূরি ছিলেন আন্দ্রে আজোলে, যিনি ফ্রান্স থেকে বিলং করতেন। আপনারা জানেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যেটি সব থেকে লেটেস্ট অ্যাড হয়েছে আমাদের দেশ থেকে ইউনেস্কো হেরিটেজ সাইট, সেটি হলো মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপস। এর মধ্যে 12টি ফোর্ট আছে, অর্থাৎ 12টি কিলা আছে, যার মধ্যে থেকে 11টি মহারাষ্ট্রে আছে এবং একটি কিলা যার নাম জিঞ্জি কিলা, সেটি তামিলনাড়ুতে অবস্থিত। পরের প্রশ্নটি হলো আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সম্রাট রানা কোন পদক অর্জন করেছেন? তো আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সম্রাট রানা গোল্ড মেডেল জিতেছেন। ভারতের সম্রাট রানা 2025 সালের আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্টল ইভেন্টে সোনার পদক জিতেছেন। তিনি 243.7 পয়েন্ট স্কোর করে চীনের হু কাইকে পরাজিত করেন, যার স্কোর ছিল 243.3। এই জয়ের মাধ্যমে তিনি প্রথম ভারতীয় শুটার যিনি এই ইভেন্টে বিশ্ব শিরোপা অর্জন করেছেন। এই একই প্রতিযোগিতায় ভারতীয় শুটার বরুণ তোমর ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। ডান দিকে আপনি যে ছবি দেখতে পাচ্ছেন তার মধ্যে মধ্যিখানে যিনি দাঁড়িয়ে আছেন তারই নাম হচ্ছে সম্রাট রানা, তিনি গোল্ড জিতেছেন। বাদিকে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম হু কাইকে, চায়নার, ইনি রজত পদক অর্থাৎ সিলভার মেডেল জিতেছেন। এবং সব থেকে ডান দিকে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম হলো বরুণ তোমর, ইনি ব্রোঞ্জ জিতেছেন। এবার আইএসএসএফ এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল স্পোর্টস শুটিং ফেডারেশন এবং এই চ্যাম্পিয়নশিপটি মিশরের রাজধানী কায়রাতে অনুষ্ঠিত হয়েছিল। মিশরের মুদ্রা হলো মিশরীয় পাউন্ড এবং বর্তমানে এখানকার প্রেসিডেন্ট হলেন আবদেল ফাতেহ আল সিসি। পরের প্রশ্নটি হলো 13তম আন্তর্জাতিক পর্যটন মাঠ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো 13তম আন্তর্জাতিক পর্যটন মাঠ অনুষ্ঠিত হয়েছে গ্যাংটক, সিকিমে। এটি 13 থেকে 16 নভেম্বর 2025 পর্যন্ত চলবে। ইভেন্টটিতে উত্তর পূর্ব ভারতের পর্যটন প্রচার এবং সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত করা হয়েছে এবং এটি সিকিমে হয়েছে। তো সিকিমের রাজধানী হলো গ্যাংটক। মুখ্যমন্ত্রী হলেন প্রেম সিং তামাং, যাকে গোলাই নামেও পরিচিত, এবং বর্তমানে সিকিমের রাজ্যপাল হলেন ওম প্রকাশ মাথুর। আমি আপনাদের বারবার বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মতো বিষয় নয় যাকে মুখস্থ করে স্টোর করে রাখবেন, এটি প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে। অর্থাৎ আজকে যেটা আপনি পড়ছেন সেটি 6 মাস পরে রেলেভেন্ট নাও হতে পারে। তাই এটিকে মুখস্থ করার সব থেকে সহজ উপায় হলো যে রোজ সকালবেলা উঠে আপনি রাইট পাথের কারেন্ট অ্যাফেয়ার্স এর এই ভিডিওটি দেখুন এবং রাত্রে শোয়ার আগে এই ভিডিওর পিডিএফ ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে সেটিকে একবার রিডিং পড়ে শুয়ে পড়ুন। আপনি যদি এই অভ্যেসটি তৈরি করতে পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি যে পরীক্ষায় আসা একটিও কারেন্ট অ্যাফেয়ার্স আপনার ভুল হবে না। পরের প্রশ্নটি হলো ভারতের প্রথম আধুনিক নদী ফেরি টার্মিনাল কোথায় উদ্বোধন করা হয়েছে এবং এটি কার দ্বারা উদ্বোধিত হয়েছে? তো ভারতের প্রথম আধুনিক নদী ফেরি টার্মিনাল আসামের গুয়াহাটিতে উদ্বোধন করা হয়েছে এবং এটি উদ্বোধন করেছেন আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। ভারতের প্রথম আধুনিক নদী ফেরি টার্মিনাল গুয়াহাটির গেটওয়ে টার্মিনাল এবং যেটি গুয়াহাটিতে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান 2025 সালের নভেম্বর মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দ্বারা সম্পন্ন করা হয়েছে। ব্রহ্মপুত্র নদীর ওপর 180 মিটার দীর্ঘের জেটি রয়েছে যেখানে 6টি আধুনিক ক্যাটামারান নৌকা একসাথে দাঁড়াতে পারে এবং এটি ভারতের প্রথম আধুনিক নদী ফেরি টার্মিনাল। এটি আসামে হয়েছে। তো আসামের রাজধানী হলো দিসপুর। আসামের মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত বিশ্ব শর্মা এবং আসামের রাজ্যপাল হলেন লক্ষ্মণ প্রসাদ আর্য। আমি আপনাদের কালই জানিয়েছিলাম যে আসাম বহু বিবাহ নিষিদ্ধ বিল পাস করেছে। পরের প্রশ্নটি হলো তামিলনাড়ুর প্রথম ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড বিচ কোনটি? তো তামিলনাড়ুর প্রথম যে বিচ ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড পেয়েছিল সেটি হলো কোভালাম বিচ।
কোভালাম বিচ প্রথম ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট বিচ যা সেপ্টেম্বর মাসে 2021 সালে প্রথমবারের মতো সার্টিফিকেটটি পায় এবং এটি 2025 সালে ধারাবাহিকভাবে পঞ্চমবারের মতো ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পেয়েছে, অর্থাৎ লাগাতার 5 বছর এই যে বিচটি এটি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট কন্টিনিউ পেতে থেকেছে, অর্থাৎ নিজের কনসিস্টেন্সিকে ধরে রেখেছে। এটি তামিলনাড়ু জেলার চেঙ্গালপট্টুতে অবস্থিত। ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট ডেনমার্কের ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন দ্বারা প্রদান করা হয় এবং এটি সেই সমস্ত বীজকেই প্রদান করা হয় যারা এনভায়রনমেন্টের খুব খেয়াল রেখে মেনটেন করে চলে, অর্থাৎ সেখানে নোংরা বেশি হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, জল দূষিত হয় না, এই ধরনের যে কার্যকলাপগুলি খুব ভালোভাবে করা হয় সেই সমস্ত বীজকে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট দেওয়া হয়। তো এটা তামিলনাড়ুর। তো তামিলনাড়ুর রাজ্যপাল হলেন আর নরমাল রাজ অর্থাৎ আর এন রবি। মুখ্যমন্ত্রী হলেন এম কে স্টালিন এবং রাজধানী হলো চেন্নাই। পরের প্রশ্নটি হলো শৈলেশ চন্দ্র কোন প্রতিষ্ঠানের প্রথম ভারতীয় সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন? তো ডান দিকে আপনি যা ছবি দেখতে পাচ্ছেন এনার নাম হলো শৈলেশ চন্দ্র। ইনি এবং প্রথম ভারতীয় যিনি ওআইসি এর প্রথম সভাপতি নির্বাচিত হয়েছেন। ওআইসি এর ফুল ফর্ম হলো অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল ডাস কনস্ট্রাকটিউর ডি অটোমোবাইল, অর্থাৎ গ্লোবাল অটো নির্মাতাদের সংস্থার প্রথম ভারতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন শৈলেশ চন্দ্র। এর আগে ইনি টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস এর ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও ছিলেন। এবার ওআইসিএ, তো ওআইসি এর সদর দপ্তর হলো ফ্রান্সের প্যারিসে এবং এটি 1919 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্নটি হলো ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ কমান্ড কোন বড় সামরিক অনুশীলন সম্পন্ন করেছে? তো ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ কমান্ড যে এক্সারসাইজটি সম্পন্ন করেছে তার নাম হলো এক্সারসাইজ অখণ্ড প্রহার। এক্সারসাইজ অখণ্ড প্রহার সম্পন্ন হয়েছে 2025 সালে রাজস্থানের মরুভূমিতে। এটি ছিল ট্রি সার্ভিস এক্সারসাইজ ত্রিশূলের অংশ। আমি আগের দিন আপনাদের জানিয়েছিলাম যে ইন্ডিয়ান আর্মি, নেভি এবং এয়ার ফোর্স মিলে এক্সারসাইজ ত্রিশূল করছে এবং তারই একটি অংশ হলো এক্সারসাইজ অখণ্ড প্রহার, যেখানে ভারতীয় সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনী একসঙ্গে প্রশিক্ষণ দিয়েছে। এই অনুশীলনে 30,000 সেনা, 25টি নৌজাহাজ ও 40টির বেশি বিমান অংশগ্রহণ করে। এই অনুশীলনটি অপারেশন সিন্দুরের পরে পাকিস্তানের সঙ্গে পশ্চিম সীমান্তের প্রথম এত বড় ট্রি সার্ভিস ড্রিল সেবা। তো এটি আর্মি, নেভি এবং এয়ারফোর্স মিলে করেছে। তো আমাদের সেনাবাহিনীর প্রধানের নাম হলো জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আমাদের নৌবাহিনী প্রধানের নাম হলো অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী এবং আমাদের বিমান বাহিনী প্রধানের নাম হলো এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। পরের প্রশ্নটি হলো কোপ 32 সম্মেলন 2027 সালে কোন দেশে অনুষ্ঠিত হবে? আপনারা জানেন সবে কোপ 30 সম্মেলন শেষ হয়েছে এবং এবারে এটা অ্যানাউন্স করা হয়েছে যে কোপ 32 সম্মেলন 2027 সালে অনুষ্ঠিত হবে ইথিওপিয়াতে। কোপ 30 সম্মেলন 2025 সালে ব্রাজিলের বেলেমেতে অনুষ্ঠিত হয়। পরবর্তী কোপ 32 সম্মেলন 2027 সালে ইথিওপিয়ার রাজধানী অ্যাডিস আবাবাতে অনুষ্ঠিত হবে। এবার কোপ 30 ব্রাজিলে হয়েছিল, তো ব্রাজিলের রাজধানী হলো ব্রাজিলিয়া। ব্রাজিলের মুদ্রা হলো ব্রাজিলিয়ান রিয়াল এবং এখানকার রাষ্ট্রপতি হলেন লুইস ইনিওস লুলা দা সিলভা। কোপ সম্মেলনগুলি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন অর্থাৎ ইউএনএফসিসিসি এর অংশ, যা আন্তর্জাতিক জলবায়ু নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো 2027 সালের কোপ 32 ইথিওপিয়ায় অনুষ্ঠিত হবে। তো ইথিওপিয়ার রাজধানী হলো আদিস আবাবা। ইথিওপিয়ার মুদ্রা হলো ইথিওপিয়ান বীর এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হলেন আবিই আহমদ আলী। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন। আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি হলো ষষ্ঠ জাতীয় জল পুরস্কার 2024-এ সেরা রাজ্য হিসাবে কোন রাজ্যকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে? এর 4টি অপশন দেয়া রইল, যার মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে এবং এই প্রশ্নের যত তথ্য আপনারা জানেন সমস্ত কিছু এক জায়গায় করে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আপনারা এর উত্তর না জানেন তো আমাদের গতকালের ভিডিওটি দেখবেন অথবা গুগল সার্চ করবেন, কিন্তু অবশ্যই আপনারা এর উত্তর লিখে জানাবেন, কারণ একবার আপনারা যেটা লিখে দেবেন সেটা আপনারা সহজে ভুলবেন না। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল ভারতের 91তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? তো ভারতের 91তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন রাহুল ভিএস। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও প্রেস করবেন, যাতে আমরা এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি পছন্দ হলে নিজস্ব বন্ধুদের এডুকেশন গ্রুপে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে আরো সবাই উপকৃত হতে পারে। এই ভিডিওর পিডিএফ আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন, অথবা টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিংক আপনি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে এছাড়াও আপনি অন্যান্য পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক এবং ইনস্টা পেজ ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিংক আপনি ডেসক্রিপশন বক্সেই পাবেন। আজকের মতো এইটুকু। আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালো করে চালিয়ে যান। জয় হিন্দ।